সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 টিভি চ্যানেল থেকে আমি কর্নেল হক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি সাপ্তাহিক অনুষ্ঠান মুক্তির কথায়। আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করব অশান্ত পার্বত্য চট্টগ্রামকে নিয়ে। একই সাথে ডক্টর ইউনূস বিশ্ব জয় করে ফিরে আসছেন দেশে। এই দুটি বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি দুইজন অতিথিকে। একজন হলেন মেহেদী হাসান পলাশ, সম্পাদক পার্বত্য নিউজ, চেয়ারম্যান চিটাগং হিলট্রেক্স রিসার্চ সেন্টার। স্বাগতম পলাশ, আপনাকে। কেমন আছেন? ধন্যবাদ, আলহামদুলিল্লাহ ভালো আছি। একই সাথে তরুণ একজন প্রতিবাদী কণ্ঠস্বর, পার্বত্য চট্টগ্রামের একজন সুনাগরিক, যিনি দেশকে ভালোবাসেন, এই দেশমাতৃকার জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করছেন এই ক্ষুদ্র বয়সেও। তিনি হলেন আমার অত্যন্ত প্রিয় একজন স্নেহভাজন ইয়াং ম্যান, ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং শাক, সাবেক যুগ্ম সদস্য সচিব গণ অধিকার পরিষদ। ওয়েলকাম থোয়াই আমাদের নিউজ 24 চ্যানেলে। আমরা প্রথমেই চলে যাচ্ছি আমাদের সাংবাদিক, পার্বত্য চট্টগ্রামের বিশেষজ্ঞ জনাব পলাশের কাছে। মেহেদী হাসান পলাশ, শুরুতেই আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে আজকে পার্বত্য চট্টগ্রাম আজকে নতুন নয়, এই 5ই আগস্টের পরেও কিন্তু কয়েকটা ঘটনা ঘটেছে এবং প্রত্যেকটা সময় উত্তেজনা সৃষ্টি করে কিছু কিছু ঘটনা সৃষ্টি করা হয় এবং পার্বত্যকে অতি সাধারণ কারণে একটা অশান্ত করে তোলে। জ্বালাও পোড়াও, হত্যা, রাহাজানি, হ্যাঁ, নানা কিছু। এটা কেন এত ঘন ঘন হচ্ছে, এ প্রসঙ্গে আপনার বিশেষজ্ঞ অভিমত আমরা জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে এবং নিউজ 24 এর দর্শক যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আপনি তো সামরিক জীবনে আপনি নিশ্চয়ই জানেন যে এটা আসলে নতুন কথা না। দেশ স্বাধীনের পর থেকেই, যেদিন থেকে পার্বত্য চট্টগ্রামে এই ইনসার্জেন্সির জন্ম হয়েছে, এই হিংসা, এই বিদ্বেষ ছড়িয়ে দেয়া হয়েছে, সেদিন থেকেই মাঝে মাঝেই এইভাবে এটা সৃষ্টি করা হয় এবং এটা সৃষ্টি হয় এবং এরকম শত শত ঘটনা আছে। সৃষ্টি হয় না, সৃষ্টি করা হয়? সৃষ্টি করানো হয়। যারা চায় না বাংলাদেশ ভালো থাকুক, যারা চায় না পার্বত্য চট্টগ্রাম শান্তিপূর্ণ থাকুক, পার্বত্য চট্টগ্রাম শান্তিপূর্ণ না থাকলে বাংলাদেশ শান্তিপূর্ণ থাকতে পারে না, তারা নানা কৌশলে নানাভাবে এইটা করে এবং এরকম আরও অনেক বড় বড় ঘটনা ঘটেছে। তবে সাম্প্রতিক সময়ে এসে, বিশেষ করে এই যে বিপ্লব পরবর্তী সময়ে আমরা দেখলাম যে 5 তারিখের পরে, আমি যদি এইভাবে বলি যে আমি আমার অভিজ্ঞতায় যেটা দেখেছি যে বাংলাদেশে যখনই ভারতের পছন্দের সরকার ক্ষমতায় না থাকে, তখনই ভারত 3টা দিক দিয়ে বাংলাদেশের উপরে চাপ সৃষ্টি করে। একটা সংখ্যালঘু নির্যাতন, আরেকটা এখানে জঙ্গিবাদ সৃষ্টি করে, আরেকটা পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করে তোলে। এই 3টা কার্ড ভারত একসাথে খেলে। আর প্রাকৃতিক কিছু আছে, যেমন ধরেন পানি দিয়ে শুকনার সময় শুকিয়ে মারা, বর্ষার সময় ডুবিয়ে মারা, এরকম আছে। বাট ম্যানমেড এই 3টা কাজ করে, এটা সবসময় করেছে। আমি কেন বলছি দেখেন, স্বাধীনতার পরে অর্থাৎ শান্তি বাহিনী, আমরা সবাই জানি শান্তি বাহিনীর জন্ম ভারতের পৃষ্ঠপোষকতায়, ভারতের ইচ্ছায়। এগুলো ভারতীয় লেখকদের বইতেই এগুলো আছে, ওই তাত্ত্বিক আলোচনায় আজকে আমরা যাচ্ছি না। তো বাট 73 সালে শান্তি বাহিনীর জন্ম হওয়ার পরে শান্তি বাহিনী কিন্তু তারা যে বলে যে শেখ মুজিব আমাদেরকে জোর করে বাঙালি বানানোর চেষ্টা করার কারণে আমরা অস্ত্র নিলাম, যদি আমরা এটাকে সঠিক বয়ান ধরে নিই, তাহলে তো 73 সালে শান্তি বাহিনী জন্ম হওয়ার পরেই শেখ মুজিব সরকারের বিরুদ্ধে তাদের সশস্ত্র আন্দোলন শুরু করার কথা। কিন্তু সেই 73 সাল থেকে বা শেখ মুজিবের জীবদ্দশায় কিন্তু এই শান্তি বাহিনী আপনার অপারেশনে যায় নাই। শেখ মুজিবের মৃত্যুর পরে 1976 সালের জুন মাসে সর্বপ্রথম তারা এই হামলা শুরু করেছে। তার মানে হলো যে শান্তি বাহিনীর জন্মের সাথে বা এই বিচ্ছিন্নতাবাদের সাথে তাদেরকে জোর করে বাঙালি করতে চাওয়ার কোনো সম্পর্ক নেই। এটাকে তারা আসলে তাদের পক্ষে একটা জনপ্রিয়, এটা একটা জনপ্রিয় ইস্যু, তাদের পক্ষে জনমত গঠনের জন্য এটাকে তারা ব্যবহার করে। বাট এইটা আসলে মূল কারণ না। মূল কারণ ওই যে বললাম
আপনি যদি প্রীতি কুমার চাকমার বই পড়েন সেখানে দেখবেন যে শেখ মুজিব মরার পরই আপনার তাদেরকে ডেকে নিয়ে গেছে দিল্লিতে এবং তাদেরকে বলা হয়েছে যে এখন শুরু করো, আমরা পৃষ্ঠপোষকতা দেবো। প্রীতি কুমার চাকমার বইতে মানে এখন মানে মানে এটা কি বলে, শান্তি বাহিনীর অন্যতম শীর্ষ কমান্ডার, পরবর্তীতে যারা ইউপিডিএফ হয়েছে যে ফ্র্যাকশন থেকে, সেই ফ্র্যাকশনের নেতা, আগরতলা থেকে তার বইটা প্রকাশিত হয়েছে। তো সেখানে আপনারা দেখতে পাই তার অর্থ হলো এই যে এই অশান্তিটা ওই যে মানে ভারতের পছন্দের সরকার যখন ক্ষমতায় না থাকে তখন এটা এক্সিলারেট করানো হয়। এবং 5 তারিখে অর্থাৎ শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, আপনি আবার বলি, শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, বাংলাদেশের সাথে শেখ হাসিনার ভাষায় স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল, তখনও কিন্তু ভারত এই কার্ডটা ছেড়ে দেয়নি। অর্থাৎ পার্বত্য চট্টগ্রামকে কিন্তু সে একেবারে শান্ত কিপ কোয়াইট রাখে নাই। এই কার্ডটা সে কিন্তু যখনই সুযোগ পেয়েছে খেলার চেষ্টা করেছে এবং খেলেছে। এটা একটা তার জন্য একটা কার্ড। দেন যখন শেখ হাসিনা এই দেশ থেকে উৎখাত হলো, আমরা উৎখাত করে দিলাম, তারপরেই কিন্তু আমরা দেখলাম পার্বত্য চট্টগ্রাম মানে অশান্ত হয়ে গেল। এই গত বছর এই মানে আপনি বলতে চাচ্ছেন এই পার্বত্য চট্টগ্রামই শুধু নয়, বাংলাদেশের যত ঘটনা ঘটছে, শুধু পার্বত্য চট্টগ্রাম কেন, ইন্ডিয়ার হাত আছে সব জায়গায়। এটি তো মোটামুটি আমরা এমনটা দাগে কথাটা বলতে পারি। শুধু সেখানে কেন, হাসিনাকে টিকিয়ে রাখা, আপনি বললেন তারা তাদের পছন্দ মতো সরকার থাকলে তারা এটা করে না। তারা তো পছন্দ মতো সরকার থাকলে চুষে চুষে খায়, সব কিছু নিয়ে যায়। সেটা তো আমাদের ভুলে গেলে চলবে না। আপনার কাছে আমরা আসবো এই ব্যাপারে। আমরা এ পর্যায়ে সেই এলাকারই বাসিন্দা, সেই এলাকার নাগরিক, তুমি তো অনেক এই অল্প বয়সী অনেক অবদান রেখেছ দেশের অবিচ্ছিন্নতা ধরে রাখার জন্য। হ্যাঁ, তোমার দৃষ্টিতে এই যে এক অতি তুচ্ছ একটি ঘটনাও না, সেটা ঘটেও নেই, যে ঘটনা ঘটে নাই সেইটাকে ঘটানো হয়েছে, তাই না? মিথ্যা প্রচার দিয়ে একটা মেয়েকে ধর্ষণের অভিযোগ দিয়ে, whereas it has been proved that এটা করা হয় নাই, মেয়েটা দর্শিত হয়নি। এই একটা ঘটনাকে নিয়ে যে একেবারে পুরো আগুন জ্বালাও, পোড়াও, মারো, হ্যাঁ, এবং বাঙালি এলাকায় গিয়ে হানা দেওয়া, তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া, তুমি এটা কিভাবে দেখছো? আমি এই কথা বলার আগে সবার আগে আমি একটা জাতির দিকে আঙ্গুল তুলতে চাই। আচ্ছা। সে জাতির নাম হচ্ছে চাকমা জাতি। আচ্ছা। এই চাকমা জাতি সারা বাংলাদেশে একটা পপুলার নাম, বাঙালি জাতির পরে। হ্যাঁ। এই বাঙালি জাতির পরে চাকমা জাতি পার্বত্য চট্টগ্রামে একটা উগ্র আধিপত্য দীর্ঘদিন ধরে এখানে বিস্তার করে আসছে। এই উগ্র আধিপত্য বিস্তার করার জন্য ওরা এক সময় একটা মুখোশ ধারণ করেছে এবং এই মুখোশের পিছনে ভারতের ইন্ধন আছে। আপনি যদি সুস্পষ্ট ভারতের মিডিয়াগুলো দেখেন এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যেটা কিনা আমাদের বাংলাদেশের পেটের ভিতরেই ত্রিপুরা রাজ্য, এই ত্রিপুরা রাজ্যের রাষ্ট্রপ্রধান প্রদীপ মানিক ওপেনলি বলছে যে আপনার এখন হচ্ছে হাই টাইম যে পার্বত্য চট্টগ্রাম না, পুরো চট্টগ্রামকে দখল করে গ্রেটার ত্রিপুরা তৈরি করা এবং তোমার পোর্ট দখল করো। হ্যাঁ, পোর্ট দখল করো। তাহলে এই জিনিসটা উনি সাহস পেল কোথা থেকে? এই সাহসটা পেয়েছে একটা মাত্র কারণ, সন্তু লারমার কারণে। আরেকটা কারণ এই যে পার্বত্য চট্টগ্রামের যে সমস্ত ইউপিডিএফ আঞ্চলিক সংগঠন আছে, এই সংগঠনগুলো তাদের যোগসাজশের কারণে কিন্তু এই সাহস পেয়েছে। আমরা যদি সাহস না দিতাম আমরা পেতাম না। তো এখন আমার পার্বত্য চট্টগ্রামে যে সকল সাধারণ নাগরিক রয়েছেন, সে নাগরিকদেরকে বারে বারে বলানোর চেষ্টা করে আমরা উপজাতি নয়, আমরা চাকমা নয়, আমরা এখন আদিবাসী। এখন আমি যখন বলা শুরু করলাম আমরা তো আদিবাসী নয় এবং আমরা উপজাতীয় নয়, আমাদের নিজস্ব জাতিসত্তা রয়েছে। যেমন আপনারা বাঙালি, আমরা চাকমা, মারমা, খিয়াং, খুমি, বম, লুসাই, পাংখোয়া, টনচঙ্গা, প্রকৃতি ইন্ডিভিজুয়াল জাতি। এগুলো এই জাতিগুলোকে মুছে ফেলে এখন এরা আমাদেরকে নতুন নামে পরিচয় দান করার চেষ্টা করে। এই যে এটা কারণটা কি? এটা কারণ হচ্ছে শান্তি চুক্তি বলে না, আমি বলি শান্তি চুক্তি না, অশান্তি চুক্তি হয়েছে। এই অশান্তি চুক্তি যদি আজকে না হতো, পার্বত্য চট্টগ্রামে অশান্তি হইতো না, এই আগুনগুলো জ্বলতো না। আজকে এই যে খাগড়াছড়িতে যে ঘটনা হলো, এটা তো সাজানো একটা নাটক। এই সাজানো নাটকের মাধ্যমে প্রমাণ হয়েছে। এখন এটা যদি বাঙালি ডাক্তার যদি বলতেন তাহলে এটা
ফলো করে প্রচার করতো না, এটা জোর করে সেনাবাহিনী জোর করে বা বাংলাদেশের প্রশাসন জোর করে এটাকে চাপিয়ে দিয়ে ভুল একটা রিপোর্ট তৈরি করেছে। এখন তো চাকমাই এটা রিপোর্টটা করেছে, তাহলে প্রমাণিত হয়ে গেছে, ফরেনসিক রিপোর্টে প্রমাণ হয়ে গেছে যে এটা অসত্য। এরকম অনেকগুলো ঘটনা আছে, চুন খসলেই এখানে সাম্প্রদায়িক দাঙ্গা হয়। এই সাম্প্রদায়িক দাঙ্গা রূপ নেয় একটাই কারণ, যাতে করে আমাদের এই পার্বত্য চট্টগ্রামের মানুষদেরকে বারে বারে বোঝানোর চেষ্টা করে সেনাবাহিনী, এই যে আমাকে বলা হয় বাঙালি দালাল, সেনাবাহিনীর দালাল, আমি নিজেকে মনে করি গর্বিত বাংলাদেশের দালাল। আমি গর্বিত বাংলাদেশের দালাল। কেন? তোমার এই যে আন্দোলন, এই যে বাংলাদেশকে, বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে তোমার যে আন্দোলনটা, এটা কি তোমার এলাকায় এটা কতটুকু তুমি বিস্তার করতে সক্ষম হয়েছো? এই জায়গায় আসছি, আমি নিজেকে বাংলাদেশের গর্বিত দালাল মনে করি। এখন আমাকে যদি বলা হয় আপনি সেনাবাহিনীর দালাল, আমি তাই মেনে নেবো, কারণ সেনাবাহিনী তো বাংলাদেশের বাইরে কিছু না। আমি যদি বাঙালির কথাও যদি, বাঙালি তো বাংলাদেশের আমার ভাই, বাংলাদেশের বাঙালি বা এই দেশের নাগরিক, আমিও এই দেশের নাগরিক, তাহলে আমরা ভাইয়ে ভাইয়ে এক ভাইয়ের দালালি করতে আমার সমস্যা কোথায়? আমি তো পাকিস্তানের দালালি করছি না, আমি তো ইন্ডিয়ার দালালি করছি না। এখন আঞ্চলিক নেতা পরিষদে এই যে সংগঠনের যে নেতাগুলো আপনার ওরা যে দালালি করছে, ওরা তো দেশের বিরুদ্ধে দালালি করছে, তাহলে ওরা তো লুকিয়ে লুকিয়ে ভয়ে পালানোর কথা ছিল। কিন্তু আজকে দেখেন ওরা প্রকাশ্যে দিবালোকে ঢাকা শুরু ঘুরে বেড়ায়। ঢাকা আপনার এই যে কি বলে আনু মোহাম্মদ কে, আমার পরিচয় নির্ধারণ করার কে? আনু মোহাম্মদ। কিন্তু আনু মোহাম্মদ বলে আজকে থেকে তুমি আদিবাসী, আগামীকাল যদি আমাকে আনু মোহাম্মদ আরেকটা পরিচয় দেয়, সন্তুলন কি এটা মেনে নিবে? চাকমা জাতিকে এটা মেনে নিবে? কিন্তু চাকমা জাতি আমাদেরকে বারে বারে বলানোর চেষ্টা করছে। চাকমা জাতির ফাঁদে পড়ে আমার এই পার্বত্য চট্টগ্রামে বাঙালি সহ যে 14টা জাতি রয়েছে, এই আপনার চাকমাকে বাদ দিলে 13টা হয়। এই 13টা জাতি চাকমা ধারা নির্যাতিত, নিষ্পেষিত, এদের ধারা আমরা শোষণের শিকার আমরা। এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এই জায়গা থেকে যদি আমরা বেরিয়ে আসার চিন্তা না করি, তাহলে এই যে আঞ্চলিক সংগঠনগুলো বলে অস্তিত্ব রক্ষার লড়াই, কিসের লড়াই করছে? তার ছেলে মেয়েরা ঢাকা শহরে এই যে আপনার সর্বাধি উদ্যানে গাঁজা খেয়ে মদকে মাতলামি করে বেড়ায়, আর কৃষকের ছেলে আপনার অনেক পরিশ্রম করে ঢাকা ইউনিভার্সিটি আসছে, সেই ছেলেটাকে আরো উগ্রপন্থী তৈরি করে গড়ে তোলে। আমি চাই যে আমার যে মারমা, ত্রিপুরা, খিয়াং, খুমি, অন্য জাতিসত্তা যে ভাইরা রয়েছেন, এই ছাত্র ভাইদেরকে আমি অনুরোধ করবো, তরুণদেরকে অনুরোধ করবো, আপনারা চাকমাদের ফাঁদে পা দিবেন না। চাকমাদের ফাঁদে পা দিবেন, আপনার ত্রিপুরা জাতি অস্তিত্ব থাকবে না, আপনার মারমা জাতির অস্তিত্ব থাকবে না। আপনার বম জাতির পরিচয় দেখেন, বম জাতিকে বলা হয় কুকিচিন নাকি হয়েছে, কুকিচিন সেনাবাহিনী তৈরি করেছে, কিন্তু নাথান বোম কোত্থেকে? নাথান বোমের উৎপত্তি আপনার জেএসএস থেকে। সেই জেএসএস থেকে নাথান বোমের উৎপত্তি আজকে দোষ চাপিয়ে দেওয়া হয় সেনাবাহিনীর উপরে, যাতে করে আমাদের পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর উপরে যেহেতু আমাদের যে আপনার অবাঙালি জনগোষ্ঠীগুলো যেহেতু একটা বিরূপ একটা মনোভাব হয়ে বেড়ে ওঠে, তাহলে সেক্ষেত্রে এটাকে এরা ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে। আমি চাই যে এই বাংলাদেশে যে 250 সেনা ক্যাম্প বলা হয়েছে, আমি মনে করি এই ক্যাম্পগুলো যদি স্থাপিত হয়, আমার বাংলাদেশে এই কথা বলার পর হয়তো ওই যে চাকমা ব্লগাররা বা আপনার এই যে আঞ্চলিক সংগঠনের লোকগুলা আমাকে AK-47 দিয়ে মারার জন্য এখনো ঘুরছে, সামনে হয়তো আরো ঘুরবে। আমার জীবন যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে কথা বলে যাবো, বাংলাদেশের পক্ষে কথা বলে যাবো। Very good. So I am very pleased hearing you. Not only me, whole nation will be feeling proud of you. তোমার মতো এরকম দেশপ্রেমিক যদি আরো পাও যেত পার্বত্য চট্টগ্রামে, তাহলে হয়তো এই অবস্থা কখনো হতো না। সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট একটি বিরতিতে যাব, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে আসছি মুক্তির কথায়। জনাব পলাশ, আপনার কাছে ছিলাম। আপনি এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা একটা বিবৃতি দিয়েছেন ঘটনার পর পর, যেটা একটা প্রতিবেশী দেশের ইন্ধন আছে, হাত আছে, একইভাবে আমাদের আরেকজন উপদেষ্টাও বলেছেন ইউপিডিএফ এর কথা। আমরা সেগুলোতে না যাই, আমরা সেই ঘটনা জানি। আপনি বলুন, এ থেকে উত্তরণের পথ কি? এটা কি শুধু সেনাবাহিনীর বিষয়? পার্বত্য চট্টগ্রামটা কি শুধু সেনাবাহিনীর বিষয়?
সেনাবাহিনী ছাড়া আর পার্বত্য চট্টগ্রামকে নিয়ে চিন্তা করার কেউ নেই দেশে? আপনি এটা সামগ্রিকভাবে কিভাবে দেখেন বলুন। ধন্যবাদ আপনাকে। আপনি খুব সুন্দর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন এবং মৌলিক পার্বত্য চট্টগ্রাম সমস্যা দেখেন, আমরা যখন এই যে রোহিঙ্গা সমস্যার কথা বলি, আমরা কিন্তু কেউ বলি না এটা কক্সবাজারের সমস্যা, এটাকে আমরা বলি বাংলাদেশের সমস্যা। কিন্তু পাহাড়ের বিষয় যখন আসে তখন বলি পার্বত্য চট্টগ্রামের সমস্যা। এই যে এটাকে আমরা বলি না বাংলাদেশের সমস্যা, এই যে পার্বত্য মানে বাংলাদেশ পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ হিসেবে ওন করা, পার্বত্য চট্টগ্রাম এটা নাথিং। এটা 1860 সালের আগে এটা কিছু ছিল না, তাই না? ব্রিটিশরা এটাকে পার্বত্য চট্টগ্রাম বানিয়েছে, তার আগে বাংলাদেশ ছিল, এটা চিটাগাংয়ের পার্ট ছিল, তাই না? আরো আগে হরিকল রাজ, প্রাচীন কামলা যদি বলি, এটা হরিকল রাজ্যের অংশ ছিল। তো কাজেই এটাকে আমাদেরকে জাতীয় মানে এর মধ্যে আনতে হবে যে বাংলাদেশের 64টা জেলার 3টা জেলা পার্বত্য চট্টগ্রাম, এই মানে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, পার্বত্য চট্টগ্রাম ইজ নাথিং। এই জায়গায় যদি আপনি দাঁড় করাতে পারেন এবং জাতীয় মনোযোগটা আনতে পারেন, কারণ আপনি দেখেন সেন্ট মার্টিনে পর্যটকরা যেতে পারছিল না, গুজব ছড়ালো যে সেখানে এই মানে ঘাঁটি হচ্ছে, এই হচ্ছে, সারা বাংলাদেশের মানুষ কথা বললো, পার্বত্য চট্টগ্রাম তো কথা বলে না। কারণটা কি? ওই আমরা পার্বত্য চট্টগ্রামের সমস্যা বলে পুরো ইস্যুটাকে ঠেলে দিই। যখন ঠেলে দিই তখনই প্রশ্ন আসে বাঙালি সেখানে কেন পাঠানো হয়েছে, আর্মি কেন পাঠানো হয়েছে? আজকে তো সারা বাংলাদেশে সেনাবাহিনী মোতায়েন করা আছে, এটা নিয়ে তো কথা হয় না। তাহলে যদি আমি এটাকে বাংলাদেশ হিসাবে ভাবতে পারি, বাংলাদেশের সমস্যা হিসাবে ভাবতে পারি, তখন এখানে সেনাবাহিনী থাকলো কি থাকলো না এটা নিয়ে প্রশ্ন উঠবে না। আপনার কাছে এই প্রসঙ্গে জানতে চাই, বাংলাদেশের কোন রাজনৈতিক দল এই পার্বত্য চট্টগ্রামের যে একটা জন্মলগ্ন থেকে সমস্যা, এটা নিয়ে কি কোনো কথা বলে? বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বাংলাদেশের জাতীয় সমস্যা নিয়েই খুব বেশি কথা বলে কিনা আমার সন্দেহ আছে। দেখেন আপনি এই যে আজকে ধরেন হাসিনা তো চলে গেছে, এতগুলো রাজনৈতিক দল মিলে বিভিন্ন জাতীয় ইস্যু নিয়ে কথা বলছে, তারা নতুন করে সংবিধান লিখতে চাচ্ছে, নতুন করে তারা মানে মানে সংস্কার কথা বলছে, নানা বিষয়ে কথা বলছে। এর ভিতরে পার্বত্য চট্টগ্রাম কোথায়? নাই। এর ভিতরে রোহিঙ্গা সমস্যা, যেটা বাংলাদেশের এত বড় সমস্যা, তা নিয়ে আলোচনাটা কোথায়? যেটা আমাদের যেই পার্বত্য চট্টগ্রাম, যেই রোহিঙ্গা সমস্যা সরাসরি আমাদের সার্বভৌমত্বের সাথে জড়িত, তা নিয়ে কি আমাদের এটা কি এমন যে তারা ক্ষমতায় এসে গেল সমস্যার সমাধান করবে? এটা কি এমন বিষয়টা? এটা না। আচ্ছা, বিষয়টা হলো যে তাদের মনোযোগ হলো ক্ষমতায় কিভাবে যেতে পারবো, এটা হলো আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলের মূল লক্ষ্য। আচ্ছা, জাতীয় সমস্যা তাদের কাছে খুব গৌণ। এই গৌণ হওয়ার কারণে পার্বত্য চট্টগ্রাম সমস্যাটা যে এতটা দিন এই পর্যায়ে আছে, এর প্রধান কারণটা কি? আমরা ওই মনোযোগটা নিয়ে দেখিনি। এক এক সরকার যখন আসে এক একজন এক একভাবে চিন্তা করে। ইভেন সেখানে একই সরকারের মধ্যে বিভিন্ন মানে প্রশাসনিক যখন চেঞ্জ হয়, এক একজন প্রশাসনিক কর্মকর্তা গিয়ে পুরো পলিসিটা চেঞ্জ করে। এবং এইখানে আমি যদি বলি তাহলে আরেকটা বড় সমস্যা এসে দাঁড়ায়, সেটা হলো পার্বত্য চট্টগ্রাম বিষয়ে আমাদের কোনো স্থায়ী নীতি নাই। এইটা আমাদের অত্যন্ত জরুরি। তৃতীয় যে সমস্যাটা, সেটা হলো যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ে আমাদের সরকারের মধ্যে কোনো কোঅর্ডিনেশন নাই। অর্থাৎ মন্ত্রণালয় একভাবে চিন্তা করছে, তারা চিন্তা করছে একটা কিভাবে রাস্তা তৈরি করা যায়, কিভাবে ব্রিজ তৈরি করা যায়, কিভাবে কতগুলো স্কুল তৈরি করা যায়, কিন্তু একটা রাস্তা ওই অঞ্চলে যে সেটা সিকিউরিটির একটা অনুষঙ্গ হতে পারে। কাজে রাস্তা আমি যখন তৈরি করব, আমাকে প্ল্যান করতে হবে যে এটা আমার, যেহেতু এটা বর্ডার এলাকা এবং ওটা, মানে আপনি বলতে চাচ্ছেন প্রশাসনও সঠিকভাবে পার্বত্য চট্টগ্রামের সিচুয়েশনটাকে মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছে। আরেকটা যদি জিজ্ঞেস করি আপনার কাছ থেকে, বাংলাদেশের বুদ্ধিজীবী সমাজ যে কোনো জিনিস নিয়ে বড় চেঁচামেচি নাচানাচি করে, কিন্তু পার্বত্য চট্টগ্রাম নিয়ে তারা নীরবতা পালন করে কেন? এটার একটা মানে বড় কারণ, সেটা হলো মানে আমি যদি দুটো বিষয় হিসাবে দেখি, একটা হলো যে আমাদের যে মানে ইন্টেলেকচুয়াল যে বেজ, এই যে বিভিন্ন রিসার্চ সেন্টারগুলো, এটা গড়ে উঠেছে বিদেশি ফান্ড আনার লক্ষ্যে। এখন আমাদের এই রিসার্চ সেন্টারগুলো যখন বিদেশি ফান্ড আনবেন, বিদেশি ফান্ড পাওয়ার সাথে নেয়ার সময় কিন্তু আপনাকে একটা প্রস্তাব দিতে হয়, প্রপোজাল দিতে হয় যে এই প্রপোজালের ভিত্তিতে আমি এটা করব। তো ফলে আপনাকে ওই প্রপোজাল দেখেই কিন্তু এরা মানে অর্থাৎ সে তার ন্যারেটিভের জন্য আপনাকে টাকা দেয়, সে আপনার স্বার্থ উদ্ধারের জন্য সে ফান্ড দেয় না। এটা হলো আমাদের একটা বড় সমস্যা, যার ফলে এই বুদ্ধিজীবীরা
এই যে যে ফান্ডিংটা, তার রিসার্চ সেন্টারগুলো যে ফান্ডিংটা করে সেটা তারা ওই যেহেতু ওই ফান্ড নিয়ে কাজ করে, তারা ওই ন্যারেটিভগুলো তৈরি করে। আপনি দেখবেন যে এই যে রোহিঙ্গা ইস্যু নিয়ে আমাদের যারা বুদ্ধিজীবী সমাজ বা রিসার্চ সেন্টার যারা, আমি অনেকগুলো সেমিনারে নিজে অ্যাটেন্ড করেছি, আমি দেখেছি তাদের যে টোনটা, এই টোনটা ঠিক এনজিওদের টোন এবং ওয়েস্টার্ন টোনের সাথে মিলে। কারণ কি, ওই সেমিনারগুলো ওই ওয়েস্টার্ন ফান্ড দ্বারা আয়োজিত। তার মানে কি আমরা সেই মীর জাফরের ধারাবাহিকতা বজায় রেখেছি? এখানে আরেকটা পয়েন্ট আমি বলি, আমাদের বাংলাদেশের অল টাইপ অফ এলিট ক্লাসের মাথার মধ্যে মার্কিন ভিসা খুব সিরিয়াস ভাবে প্রভাবিত করে। আচ্ছা, যখন আপনি মার্কিন ভিসা আপনার মাথার ভিতর থাকবে, আপনি নিজেকে কখনোই দেশপ্রেমিক হতে পারবেন না। তখন আর সত্য কথা বলতে, আপনার কাছে মার্কিন ভিসা, কানাডিয়ান ভিসা, ব্রিটিশ ভিসা যদি আপনার মাথার ভিতর থাকে, অস্ট্রেলিয়ান ভিসা যদি আপনার মাথার ভিতর থাকে, কারণ ওরা তো বলে দিয়েছে যে আপনার সোশ্যাল অ্যাক্টিভিটিও তারা ফলো করবে, আপনার ফেসবুক টুইটারের পোস্ট তারা ফলো করবে। ওরা তো অ্যালগরিদম দিয়ে আপনি 20 বছর আগে কি বলেছেন, অর্থাৎ ওই একটা কথা বলে আপনাকে 20 বছর আপনার চিন্তা, মনন, আপনার বক্তব্য, আপনার লেখা কিন্তু তারা মানে অনুশাসন করছে। মানে দেশ থেকে তারা নিজেদেরকে ভালোবাসে বেশি, নিজের স্বার্থটাকে ভালোবাসে। তারা তো চিন্তাই করে যে আমি আমার রিটায়ার্ড লাইফে বা আমি এখানে যা কিছু করব, আমি পরে গিয়ে ওই বেগমপাড়ায় মসজিদের ইমাম হব, অথবা আমি যদি নিজে নাও পারি, আমি আমার ছেলেকে পাঠাবো, আমার মেয়েকে পাঠাবো, ওই স্বপ্নের কারণে। ইমামতি করার যোগ্যতা তাদের নাই। ইমাম না, মানে মসজিদ কমিটির সভাপতি, মসজিদ কমিটির সভাপতি হব। থোয়াইয়ের কাছে আসি আমরা। থোয়াই, তোমাকে আবার আমি তোমার কাছে ফিরে আসছি এই কারণে যে আসলে কি শুধু পার্বত্য চট্টগ্রামের এই অশান্তি সৃষ্টি করে তারা সময় পার করে দিবে, নাকি তার দীর্ঘমেয়াদী কোনো উদ্দেশ্য আছে তাদের সেই সফলতা অর্জন করার পেছনে? এটার সাথে কি শুধু ইন্ডিয়াই জড়িত, আর অন্য কোনো দেশ জড়িত নয়? যেমন কিছুদিন আগে দেখলাম ইন্ডিয়ার সাথে মিয়ানমারের একটা চুক্তি হলো, একটা তাদের সম্পর্ক ঘনিষ্ঠ করার ব্যাপারে। এই প্রসঙ্গে তোমার এই বাস্তব পরিস্থিতি দিয়ে একটু বিশ্লেষণ করে আমাদেরকে শোনাতে পারো? মেহেদী ভাই বলছিলেন কিছুক্ষণ আগে আপনার রোহিঙ্গা আমাদের একটা সমস্যা, আমরা রোহিঙ্গাতে পরে আসবো, কিন্তু এটা নিয়ে কেউ চিন্তা করছে না। রোহিঙ্গার চেয়েও যে আমাদের পার্বত্য চট্টগ্রামে আর বড় সমস্যা, এটা আমরা কেউ বুঝতেছি না। এখন দেখেন 5 আগস্টের পরে বাংলাদেশে জাতিসংঘ অফিস হয়েছে। কেন হয়েছে? ব্রিটিশ পিরিয়ড, মানবাধিকার অফিস, এটা নাম মাত্র মানবাধিকার। ব্রিটিশ পিরিয়ড থেকে আপনার এই পার্বত্য চট্টগ্রাম, 7 সিস্টার, আপনার মিয়ানমারের রাখাইন রাজ্য, কাচিন স্টেট, এই স্টেটগুলো নিয়ে যে আপনার শেখ হাসিনা হাজার মিথ্যার মধ্যে একটা সত্য কথা বলে গেছে যে পশ্চিমে এখানে একটা রাষ্ট্র তৈরি করতে চায়। হাজার মিথ্যার ভিড়ে একটা সত্য কথা, এটা আমাদের স্বীকার করতে হবে। এই ফসল তোলার উপযুক্ত সময় এসেছে, তাই আমরা যখন ধান চাষ করি, যখন আপনার গ্রাম থেকে ঘর থেকে দূরে হয়, ওখানে গিয়ে আমরা একটা গোলা ঘরের মতো একটা মাঠ তৈরি করি, হ্যাঁ, গোলা মাঠ তৈরি করি। এই মাঠটা কেন তৈরি করি? যাতে করে ওইখানে ধান কেটে ওখানে মারাই করে যাতে আমরা ঘরে আনতে পারি। ঠিক জাতিসংঘ আমাদের বাংলাদেশে অফিস তৈরি করছে এই জন্য, এখানে তাদের জমি চাষ হয়ে গেছে, ধান রোপণ হয়ে গেছে, ফসল এখন সুন্দর হয়ে গেছে, কাটা কেটে ঘরে তোলার সময় এসেছে, তাই ওরা অফিস এখানে এনেছে। কিন্তু আমরা দেখছি ওরা সাহায্যের নামে এখানে আসছে। পার্বত্য চট্টগ্রামে যে সকল এনজিও আছে, এনজিওগুলো ফান্ডিং বন্ধ করেন, আগামীকাল দেখবেন যে ওই ইউপিডিএফ জেএসএস নাই হয়ে যাবে। আচ্ছা, কিন্তু শুধু এই ইউপিডিএফ জেএসএস না, আমাদের এই সমতলে অনেক আপনার যে সুশীলরা রয়েছেন, বাম সংগঠনগুলো রয়েছেন, এরাও দেখবেন যে আদিবাসী ইস্যু নিয়ে আর কোনো কথা বলবে না, কারণ আর কোনো ফান্ড নাই। এই জন্য আমি মনে করি যে পার্বত্য চট্টগ্রাম থেকে এবং বাংলাদেশ থেকে যে সকল এনজিও বাংলাদেশকে বিচ্ছিন্নতার পথে নিয়ে যাচ্ছে, বাংলাদেশের সার্বভৌমকে নিয়ে হুমকির মতো নিয়ে যাচ্ছে, সেই সমস্ত এনজিওর ফান্ডিংগুলা অচিরেই বন্ধ করা উচিত। আর যদি আমরা বন্ধ করতে না পারি, আমাদের বাংলাদেশ আর থাকবে না। এখন একটু রিসেন্ট ঘটনায় চলে যায়, উকিও সিং মার্মা, এই ছেলেটা ফ্রন্ট লাইনে থেকে কাজ করেছে, চাকমারা তাকে ব্যবহার করেছে। আমি বারে বারে এই জন্য চাকমাদেরকে বলি যে চাকমারা অন্যান্য জাতিদেরকে এরকম ব্যবহার করে ফুটবলের মতো লাথি মেরেছে। কি পেয়েছে বিনিময়ে? এরা সুফল নিয়ে গেছে। এই যে আমরা এখানে উড়া অনেক কথা আছে যে এখানে বিদেশি সংস্থাগুলো, আপনার আওয়ামী লীগ এখানে খুব ফান্ডিং করেছে, উড়া কথা। তো এই টাকাগুলো কে নিয়ে গেছে? এখন আপনার
না, তার তো 350 কোটি একটা টাকা আমি- চাঁদা উঠায় দিচ্ছে। আমি শেষ করছি। আপনার বাৎসরিক আয়, হুম। আপনার নিউজ 20 চ্যানেল 24 এর একটা প্রতিবেদন, বাৎসরিক 700 কোটি টাকা হুম। আয় করে। তাহলে এই 700 কোটি টাকা আপনার 28 বছর যদি আমি হিসেব করি, আমি হুম। এভারেস্টে 196 কোটি টাকা, হুম। এই 196 কোটি টাকা গেল কোথায়? হুম। এই আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ এবং জেএসএস যদি আমার এই পার্বত্য চট্টগ্রামের এই যে জাতিসত্তা, বাঙালি ধরেন আমার শত্রু, বাঙালি এই টাকাগুলো বাঙালির জন্য আমি ইনভেস্ট করব না বা খরচ করব না, কিন্তু আমার জন্য তো খরচ করবে। কোথায় খরচ করেছে? 196 কোটি টাকা গেল কোথায়? 196 কোটি টাকা অস্ত্র কিনেছে, এই অস্ত্র দিয়ে আমার টাকায় আমাকে গুলি করে মারছে। ট্রু। আমার ঘর শুধু কি অস্ত্র কিনেছে, এই টাকা কি বিদেশে পাচার হয়নি? পাচার তো হয়েছে, তাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাই বিদেশে লেখাপড়া করে। ওই যে অগাস্টিনা চাকমার কথা যদি বলি, সে কে? আপনার সন্তুল আরমান নাতনি। সে সন্তুল আরমান নাতনি জাতিসংঘে গিয়ে আমার টাকা দিয়ে আমার নামে ষড়যন্ত্র করে বেড়ায়। এইগুলো আমরা সহ্য করে যাচ্ছি। রাইট, রাইট, রাইট। আমরা যতদিন পর্যন্ত পার্বত্য চট্টগ্রামকে আমাদের বাংলাদেশের সমস্যা মনে করব না, এই যে অনেকেই বলে চট্টগ্রাম, যার কাছে জিজ্ঞাসা করি সে বলে পার্বত্য চট্টগ্রাম খুব একটা সেন্সিটিভ এরিয়া। কেন সেন্সিটিভ এরিয়া থাকবে এখানে? আমার নৌকা যেমন খোলামেলা ঘুরতে পারি, আমার পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবনে আমি এইরকম ঘুরে বেড়ানোর জন্য নিরাপত্তা থাকতে হবে এখানে। এখানে যদি আপনার সেনা ক্যাম্প একটার জায়গায় 2টা বাড়াতে হয়, এখানে প্রয়োজন বাড়াতে হবে, কিন্তু আমার দেশের স্বার্থে। কিন্তু আমার পাহাড়ের মানুষদেরকে বারে বারে ব্রেইন ওয়াশ করে বেড়াচ্ছে যে সেনাবাহিনী আমাদের শত্রু, সেনা হটাও, পাহাড় বাঁচাও। কিন্তু আজকে তোমার কাছে জিজ্ঞেস করি, সেনাবাহিনী এই পর্যন্ত ইতিহাস বলে সেনাবাহিনী কোনো দর্শনের সাথে জড়িত নয়, কোনো এলাকা জ্বালাও পোড়ার সাথে জড়িত নয়। সেনাবাহিনী তো খুব শান্তিপ্রিয়ভাবে তারা যতটুকু পারে নিজেরা হতাহত হয়, কিন্তু মানুষকে বাঁচানোর চেষ্টা করে। এই সেনাবাহিনীর বিরুদ্ধে তারা বিষোদাগার করে, অপপ্রচার করে তারা কি গেইন করতে চায়? সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রাম থেকে উঠে আসলে ইন্ডিয়া ইজিলি এটাকে অ্যাডপ্ট করতে পারবে, নিতে পারবে, দখলই নিতে পারবে। দেখেন, আপনার ত্রিপুরা থেকে যে সকল চাকমারা অরুণাচল চলে গিয়েছে, ত্রিপুরায় গিয়েছে, এরা ওপেনলি বলছে, এবং বাংলাদেশ থেকে যেই সকল চাকমা ভাইয়েরা বিদেশে গিয়ে লেখাপড়া করছেন বাংলাদেশের টাকায়, এরাও বাংলাদেশের বিরুদ্ধে কথা বলছে, এবং ওরা মোদির কাছে সাহায্য চাইছে। চাওয়ার কথা আমার ডক্টর ইউনূসের কাছে, আমার দেশের প্রধান উপদেষ্টার কাছে, সরকার প্রধানের কাছে, কিন্তু সরকার প্রধানের কাছে সাহায্য না চেয়ে সে সাহায্য চায় মোদির কাছে, যে আমার চট্টগ্রামকে দখল করার জন্য আপনারা সাহায্য করেন। তাহলে এদেরকে আমরা আবার দুধ কলা খাওয়া, মানে আমরা হৃষ্টপুষ্ট করছি, যাতে করে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে, আমাকে যাতে আঘাত করতে পারে। ভেরি গুড। আমরা পলাশের কাছে আসছি। পলাশ, আপনি বলুন তো, এই যে এত কিছু ঘটছে, হ্যাঁ, আপনার রাষ্ট্রীয়ভাবে আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকার, ত্রিপুরার রাজা বক্তব্য দিল, দখল করো, পোর্ট দখল করো, পুরো চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে দাও। হাসিনা আবার বিশাল একটা জায়গা দিয়ে গেল আদানি গ্রুপকে, ঠিক আমাদের মিরেশ্বরাই একদম গলা কেটে রাস্তা টাস্তা তৈরি করে দেয় দিয়ে। তো রাষ্ট্রীয়ভাবে কেন এটার অফিসিয়ালি প্রতিবাদ করা হয় না? ধন্যবাদ আপনাকে। আমরা যখন এই সরকার গঠিত হলো, প্রফেসর ইউনূস বাংলাদেশে আসার পূর্বেই তিনি একটা কথা বলেছিলেন যে যদি বাংলাদেশকে অস্থিতিশীল করা হয়, 7 সিস্টার্স অস্থিতিশীল হবে, পশ্চিমবঙ্গ অস্থিতিশীল হবে, মিয়ানমার অস্থিতিশীল। আমরা মনে করেছিলাম যে আমরা একটা নতুন সরকার দেখতে পাচ্ছি, একটা প্রবল জাতীয়তাবাদী একটা সরকার দেখতে পাচ্ছি। এটা তো একটা জাতীয়তাবাদী ভার্সন। তো সেই জায়গায় আমরা দেখলাম যে না, আপনার ইলিশ ঠিকই যাচ্ছে, এবং সেই ইলিশ খেয়ে তারা আবার ইউনূসের মূর্তি বানাচ্ছে, অসুর মূর্তি বানাচ্ছে। ওই ইলিশ খেয়ে ইউনূসের অসুর মূর্তি বানায় সেটা আবার ইয়ে দিয়ে বুকে ছুরি মারছে। সেনাবাহিনীর উপরে তো আবার সেনাবাহিনীর উপর দিয়ে আবার মানে তাদের প্রচারটা কিন্তু খুব তীব্র। আমি আসি, দেখেন, আবার এই যে আপনি বললেন আমার রামপালের যেটা, ওইটা কি আমরা করেছি? বাতিল করি নাই। আমরা আদানির যে টাকা হাসিনা মানে বন্ধ রেখেছিল, মানে টাকা আর্থিক অভাবে দিতে পারে নাই, আমরা সেগুলো পুরো শোধ করে আবার এটা কন্টিনিউ করছি। আমরা এই যে আমাদের চিকেন নেক মিরসরাইয়ে যে জায়গাটা, এটাও আমরা
রাখলাম। তো একটা জিনিস, এই যে প্রদ্যুৎ যে আপনি বলেন, প্রদ্যুৎ যে বর্মা, মানিক্য দেব বর্মা, এই ভদ্রলোক এত বড় একটা কথা বললো, বাংলাদেশ সরকারের কোনো জায়গা থেকে আমি অবাক হয়ে গেলাম। আমি লিখেছি এটা সোশ্যাল মিডিয়ায়, কেউ কোনো প্রতিবাদ করলো না। এরকম একটা কথা যদি আপনি বলতেন, আজকে ভারত থেকে কি ভয়ানক প্রতিবাদ আসতো প্রত্যেকটা জায়গা থেকে। আপনি দেখেন এই যে চিটাগাং হিল ট্যাক্সি ঘটনার পরে আপনি মানে ত্রিপুরা, আসাম, আপনার রাখাইন, ওয়েস্ট বেঙ্গল সমস্ত জায়গা থেকে এটার জন্য বিবৃতি দেওয়া হচ্ছে, তারা মিছিল করছে এবং কি নোংরা ভাষায় বিভিন্ন ভারতীয় মিডিয়া নিউজ করছে। আপনি আরেকটা জিনিস খেয়াল করেন, ধরেন এই যে এত বড় একটা ঘটনা ঘটলো, 3 জন লোক মারা গেল, এতগুলো লোকের বাড়িঘর পুড়লো, গড়বাড়ি পুড়লো, এটা যদি সমতলে ঘটতো কি হতো? এতদিন পুলিশ দেখতেন জানতো 10,000 লোকের নামে মামলা করতো, একটা মামলা হয়েছে? মামলা হয়নি। আপনার এই যে মানে সেনা সদস্যদেরকে মানে অন্তত 12 আর 4 16 জন সেনা সদস্য সেখানে আহত হলো, বিজিবির 7 জন আহত হলো। তো এই যে মানে দায়িত্বরত অবস্থায় তাদের উপরে হামলা করা, এটা যদি সমতলে হইতো তাহলে এতদিন মামলা হয়ে অনেক কিছু অবস্থা তৈরি হতো। কিন্তু আজ পর্যন্ত, আজ 1 সপ্তাহ হয়ে গেল, মানে পুরো রাষ্ট্র এটার সাথে মানে সংশ্লিষ্ট আপনি হয়নি। যদি এই যে না আমি বলছি এই যে পরিস্থিতিটা যদি আপনি এভাবে যদি ছাড় দেন, আজকে তারা দফায় দফায় আপনার 8 দফা 10 দফা নানা রকম দফা নিয়ে এসে চেপে ধরছে। আপনি যদি বলতেন এই নাশকতার কারণে তাদের বিরুদ্ধে আজকে যদি মামলা করতেন, যারা সুস্পষ্ট, এখন তো ভিডিও আছে, তো তাহলে কিন্তু আজকে এই সুযোগটা পেত না। অর্থাৎ রাষ্ট্রের দুর্বলতা, রাষ্ট্র তাদেরকে এবার দুর্বল নীতির কারণে, মানে দুর্বল ভাবে পার্বত্য চট্টগ্রামকে ট্রিট করার কারণে আজকে পার্বত্য চট্টগ্রাম সমস্যা 50 বছর ধরে জাতীয় সমস্যা হিসেবে আমাদের ঘাড়ে চেপে পড়ে। তার মানে আমরা আশা করব রাষ্ট্র এটা থেকে গুরুত্ব দিয়ে, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই সমস্যার সমাধান করা যায়। সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, পুনরায় স্বাগত জানাচ্ছি আমাদের মুক্তির কথা অনুষ্ঠানে। আমরা এই পর্যায়ে বিশ্ব জয় করে আসলেন ডক্টর ইউনূস, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান করেছেন। শুধু তাই নয়, তিনি বিশ্ব নেতাদের সাথে দেখা করেছেন, বিশ্ব নেতাদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করে দেশের স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয়ে তিনি অগ্রগতি অর্জন করেছেন। স্পেশালি রোহিঙ্গা সম্মেলনে সেখানে সাকসেসফুলি উনি সবাইকে বুঝাতে সমর্থ হয়েছেন যে এই রোহিঙ্গা সমস্যা মিয়ানমারকে এই সমস্যার সমাধান করতে হবে। এবং এই পর্যায়ে ইউকে এবং ইউএসএ থেকে $95 মিলিয়ন তারা সাহায্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এই সামগ্রিক বিষয়ে আপনার বক্তব্য জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে আমি খুব খুশি হতাম যদি আপনার মতো করে ভাবতে পারতাম বিশ্বজয় শব্দটাকে। আমি যদি আপনি যেহেতু টোটালটা বলেছেন, আমি খুব সংক্ষেপে বলে দেখেন, প্রফেসর ইউনূস সাহেব যখন গেলেন, একটা খুব মানে এয়ারপোর্ট থেকে যে একটা খুব বাজে পরিস্থিতি, তিনি তার মেহমানদেরকে নিয়ে গেছেন, তিনি তার মতো চলে গেলেন, তার মেহমানরা কি এই ফ্যাসিস্ট লীগের প্রবাসী লোক দ্বারা কি ধরনের আক্রান্ত হলো, এখান থেকে আমাদের শুরু হলো। আপনি বললেন বিশ্বের নেতাদের সাথে বৈঠক করেছেন, অনেক প্রফেসর ইউনূস ব্যক্তিগতভাবে তিনি মানে ওয়ার্ল্ড ওয়াইড একটা ওয়েল নন ব্যক্তি, অনেক বিশ্বের রাষ্ট্রপ্রধান তার ব্যক্তিগত বন্ধু, সেই হিসাবে তাদের সাথে মানে ওনার দেখা হয়েছে। বাট এখন পর্যন্ত আমরা প্রফেসর ট্রাম্প মানে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে তার দ্বিপাক্ষিক বৈঠক হয়নি। রিসেপশনে একটা কথা একটা ফটো সেশন হয়েছে, সেটা আমরা দেখতে পেয়েছি। বাট এখান থেকে আমরা কি পেলাম? যদি আপনার রোহিঙ্গা বিষয়টাই বলি, মানে উনি সাধারণ সভায় যে ভাষণটা দিয়েছেন জাতিসংঘের সাধারণ সভায়, সেখানে রোহিঙ্গা নিয়ে তিনি একটা বেশ লম্বা একটা বক্তব্য দিয়েছেন। আমি সেই বক্তব্যে দেখলাম তিনি সেখানে ফোকাস করেছেন রোহিঙ্গাদের উপরে সহায়তা যেন মানে হ্রাস না হয় সেটার উপরে। এবং মানে এটাকে কি বলে যে সেখানে, অথচ আমাদের তো এইটা সহায়তা না, আমাদের ফোকাস হওয়া উচিত রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়া। আমি বলছি গতকাল একটা সম্মেলন হয়েছে, একটা বড় সম্মেলন হয়েছে, সেখানে তিনি 7 দফা দাবি দিয়েছেন। তার প্রথম দফা হলো নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের রোডম্যাপ তৈরি। খুব লজ্জাজনক কথা, কারণ আজ 8টা বছর এই রোহিঙ্গা সমস্যা নিয়ে আমার দেশ, এখন পর্যন্ত আমরা কোনো পরিকল্পনা, রোডম্যাপ মানে কি প্ল্যান, কোনো পরিকল্পনাই আমরা তৈরি করতে পারি নাই। 8 বছর পরে আমাদেরকে এই প্রত্যাবাসনের পরিকল্পনা তৈরি করতে হবে। দিস ইজ রিয়ালিটি
আমাদের অবস্থা। দেখেন আপনি একটা হাই ভ্যালু, আমাদের একজন মানে রোহিঙ্গা বিষয়ে একটা হাই ভ্যালু অ্যাডভাইজার আমরা নিয়োগ করেছি। ওনার অর্জন খলিল কি? সাহেব, খলিল সাহেব, ওনার অর্জন কি? উনি হাই লেভেলের কিছু সেমিনার আয়োজন করেছেন। জাতিসংঘের মহাসচিব এখানে এসেছেন, কক্সবাজারে একটা সম্মেলন করেছেন, এখানেও একটা খুব হাই লেভেলের সম্মেলন হয়েছে। এইখান থেকে আমরা পাচ্ছিটা কি? একটা আমরা বেসিক্যালি রোহিঙ্গা সমস্যা তো আমাদের সমস্যা, জি, যেটা মিয়ানমার আমাদের, অর্থাৎ প্রবলেমটা মিয়ানমারের সাথে বাংলাদেশের, তাই না? এখানে আমেরিকার কাজ কি? আমাকে আমার পলিসি অনুযায়ী রোহিঙ্গা প্রত্যাবাসনের একটা পরিকল্পনা করতে হবে। সেই পরিকল্পনা যদি আমরা নিজেরা না পারি, আমরা বিশ্বের কাছে সহযোগিতা চাইতে পারি। বিশ্বের যে দেশ যদি আমাদেরকে সহযোগিতা করে আমরা নিতে পারি। যদি কেউ সহযোগিতা না করে, আমার একাই পাঠাতে হবে, যেটা, এবং সেটা মিয়ানমারের সাথেই। কারণ এইখানে ওনাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন এই সমস্যার সমাধান করেছিলেন, তিনি তো সারা বিশ্বের অনেকে একটা বলে মিস্টার পলাশ যে এই রোহিঙ্গা সমস্যাটার সমাধান যাতে না হয়, ইন্ডিয়া মিয়ানমারকে সেভাবে পরামর্শ দিচ্ছে যাতে তারা এটা জিয়ে রাখে, যেহেতু মিয়ানমারের সাথে ইন্ডিয়ার একটা খুব ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান, কূটনৈতিক সম্পর্ক বলি, আমাদের সব দিক থেকে ব্যবসা বাণিজ্যের সম্পর্ক, সব দিক থেকে তাদের খুব ভালো ঘনিষ্ঠ সম্পর্ক। এটা জানা যাচ্ছে যে ইন্ডিয়া মিয়ানমার সরকারকে ইনফ্লুয়েন্স করছে যাতে রোহিঙ্গাদেরকে তারা কোনোভাবেই ফেরত না নেয়। এই সম্পর্কে আপনার কোনো অভিমত আছে কি? অবশ্যই আছে। আপনি আমাকে বলেন যে বিশ্বের কোন দেশ চায় রোহিঙ্গারা ফেরত যাক তাদের দেশে? আমি মানে এই যেহেতু এই অঞ্চল নিয়ে কাজ করি, রোহিঙ্গা বিষয়টা আমার একটা মানে খুব গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। আমি আপনাকে বলি, বিশ্বের কোন দেশ রোহিঙ্গারা ফেরত যাক এটা চায় না। আচ্ছা, এটা কেউ চায় না। হ্যাঁ, ইভেন বাংলাদেশ যখন রোহিঙ্গা সমস্যাটা শুরু হয়েছে, শেখ হাসিনা প্রথমে এটাকে নোবেল প্রাইজের জন্য এটা করে, যেটা আমরা যে আলোচনা করলাম প্রথম পর্বে, চিটাগাং হিল ট্র্যাক্স, এই চুক্তিটাও তিনি নোবেল প্রাইজের লোভে করেছিলেন। ঠিক একইভাবে তিনি আরেকটা কাজ করেছিলেন। 2017 সালে রোহিঙ্গারা আসলো, 2018 সালের নৈশ ভোটটাকে তিনি ইন্টারন্যাশনালি বৈধ করেছিলেন এই রোহিঙ্গা বিষয়টা, মাদার অফ হিউম্যানিটি, এইসব বিষয় দিয়ে। অ্যান্ড দেন তারপরে আপনি দেখেন, আমরা 8টা বছর এই রোহিঙ্গা সমস্যা, বাংলাদেশের সরকার পর্যন্ত কত দেশে গেছে, মিয়ানমারে যায় নাই। রাইট, মিয়ানমারের কোনো আমি শেষ করছি, মিয়ানমারের কোনো সরকার প্রধান আসে নাই। আমরা এই প্রফেসর ইউনূস 1 বছরে তো অনেক জায়গায় গেছেন, তিনি তো মিয়ানমারে যেতে পারতেন, মিয়ানমারের সরকার প্রধান বা মিয়ানমারের সরকার প্রধানকে আসতে পারতেন। আমরা তো এই জায়গাটা যে করছি না, আমরা মিয়ানমারে না গিয়ে, সমস্যাটা মিয়ানমারের সাথে, মিয়ানমারে না গিয়ে আমরা যাচ্ছি আমেরিকায়, আমরা চায়নায়, আমরা জাতিসংঘে যাচ্ছি। আমরা থোয়াই কাছে আসবো। থোয়াই তোমার তো একদম বাড়ির কাছে, মিয়ানমার, আরাকান আর্মি, সব দেখছো, রোহিঙ্গাদের দেখছো, সবকিছু দেখছো। তুমি এটার মূল্যায়ন করো তো, এটা সমস্যার সমাধানটা কিভাবে করা যায়, তোমার মস্তক প্রসূত কথাগুলো আমাদেরকে জানাও। কি করে আমরা এই সমস্যা থেকে উত্তরণ ঘটাতে পারি? আমাদের বাংলাদেশে যখন শেখ হাসিনা ছিল, তখন আপনার ভারতের যে সরকার, এই 7 সিস্টারের যারা বিদ্রোহী সংগঠনগুলো ছিল বাংলাদেশে, তাদেরকে খুঁজে খুঁজে বাংলাদেশকে খোঁজার দায়িত্ব দিত, যে আপনারা খুঁজে আমাদেরকে পাঠাই দেন যাতে করে আপনার দেশে থাকতে না পারে। কিন্তু ভারত আমাদের বাংলাদেশে বিদ্রোহী সংগঠনগুলোকে পুষে রেখেছে। তা আমার নাইক্ষণছড়িতে আরসা আছে, আরাকান আর্মি আছে, এই সংগঠনগুলো আমরা পালিয়ে রাখছি, কিন্তু ওদের দেশে আমরা কি করছি? ভারত আপনার যে আরাকান আর আর্মির সাথে সম্পর্ক রাখছে, আপনার ওই যে জান্তা সরকারের সাথে সম্পর্ক রাখছে, আরাকান আর্মির সাথে সম্পর্ক রেখে তাদের লাভ কি? চাইনাও কিন্তু সেম থিওরি, তাদের লাভ কি? হ্যাঁ, আরাকান আর্মির সাথে সম্পর্ক রেখে আবার মিয়ানমারের সাথে সম্পর্ক রাখবে। কমান্ডার মিজোরামে বসবাস করে। আপনি কি এটা জানেন যে আরাকান আর্মি প্রায় 70% আরাকান দখল করে ফেলেছে। হ্যাঁ, এরা স্বাধীনতা দেখছে এবং স্বপ্ন দেখাচ্ছে, তারা মানে পোষে রেখে তাদেরকে এই স্বপ্ন দেখাচ্ছে। তাহলে আমাদের করণীয় কি? আমার ঘাড়ে ব্যথা, আমি এখন যদি চিকিৎসা না নেই, যেমন আমার নাইক্ষণছড়ির কথা যদি বলি, আমার নাইক্ষণছড়ির যে সাবেক চেয়ারম্যান ছিলেন, ইনি রোহিঙ্গা বংশোদ্ভূত ছিলেন।
দেখেন তাহলে আমার বাংলাদেশে কি পরিমাণ এরা অবস্থান গেড়েছে, ডোমিনেট করছে। তো এইটা প্রমাণ করে যে আমরা যদি তাদেরকে ফেরত পাঠাতে চাই, আমাদেরকে ডোমিনেটের পথ অবলম্বন করতে হবে। আমাদের পথ আমাদের খুঁজে বের করতে হবে। প্রয়োজনে আমার বাংলাদেশে যে 10 লাখ রোহিঙ্গা আছে, 10 লাখ রোহিঙ্গাকে অস্ত্র প্রশিক্ষণ দিয়ে তাদের বিরুদ্ধে লড়ে দিতে হবে। তাহলে জিয়াউর রহমান বলেছিলেন যেটা, হ্যাঁ, তাহলে ওরা সাহস করবে না আমাদেরকে পাঠানো। আর ওরা মনে করবে বাংলাদেশে যারাই ঢুকবে এরা অস্ত্র প্রশিক্ষণ নেবে, প্রশিক্ষিত হয়ে আমার দেশে আসবে, আমার দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলবে। এই কাজটা যদি আমরা করতে পারি সাহসের সাথে, আমাদের কি নাই, সব আছে আমাদের। সিঙ্গাপুর আমাদের ঢাকা থেকে ছোট একটা শহর, কিন্তু সিঙ্গাপুর বিশ্বের মাটিতে যেভাবে উঁচু করে দাঁড়িয়ে আছে, সে তুলনায় আমাদের বাংলাদেশের এমন কিছু নাই, কমতি নাই যে আমাদেরকে অন্যের ধারে গিয়ে এটা দাও ওটা দাও ভিক্ষা চাইতে হবে। বরঞ্চ বাঘা বাঘা রাষ্ট্রগুলো আমার কাছে আসবে, আমার কাছে ভিক্ষা চাইতে, যে আমাকে একটু আশ্রয় দাও। সিঙ্গাপুরের কাছে যেমন আসে। তোমার মতো দেশপ্রেমিক যদি সবাই হয়ে যায় তাইলে তো এটা হবে, কিন্তু সেটা তো হচ্ছে না। কেন আমাদের মধ্যে সেই ধরনের ঐক্য হয়ে উঠছে না? এই আমাদের এই পুরো বাংলাদেশি জাতির মধ্যে অন্যান্য দেশের, যেমন ইন্ডিয়াতেও তুমি বাংলাদেশের কোনো দালাল পাবা না, ইন্ডিয়াতে তুমি পাকিস্তানি কোনো দালাল পাবা না, কিন্তু আমাদের দেশে সব দালালই আছে। ইন্ডিয়ার দালাল আছে, পাকিস্তানের দালাল আছে, অন্যান্য দেশের দালাল আছে। এই যে আমাদের একটা জাতি বিমুখতা, এটাকে ওভারকাম করার কোনো সিস্টেম আছে কি? তোমার ক্ষুদ্র জ্ঞানে কি বলে? এটা অনেকেই বলছে যে এটা হয়তো বললে আমাকে মুক্তিযুদ্ধ বিরোধী বা ৭১ বিরোধী কথা আমাকে ট্যাগ দেওয়া হবে। আমি মনে করি আমরা আমাদের সক্ষমতায় পাইনি। কেন? বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে আমরা পেয়েছি ভারতের ষড়যন্ত্রের কারণে। ভারতের একটা দরকার ছিল পাকিস্তান নামক রাষ্ট্রটাকে ভাঙা। পাকিস্তান নামক রাষ্ট্রটাকে ভাঙলে পাকিস্তানের শক্তি কমে যাবে, তার মতো করে নাচাতে পারবে। এই কথা কেন বললাম? অনেকেই বলে, লেখালেখিতে, আপনার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আপনি দেখতে পাবেন যে আমার পার্বত্য চট্টগ্রামে এই চাকমারা, এই যে রাঙ্গামাটিতে 47-এ ভারতের পতাকা উত্তোলন করেছে, আমার বান্দরবনে মায়ানমারে পতাকা উত্তোলন করেছে, সবকিছু মিল আছে। তাহলে ওরা কেন রাখেনি আমাকে? কারণ তাদের প্ল্যানেই ছিল পাকিস্তান নাম ও রাষ্ট্রটাকে ভেঙে ফেলা হবে, ভেঙে ফেলে বাংলাদেশ নামক রাষ্ট্র তৈরি করা হবে। এই রাষ্ট্রটাকে হাতের মুঠো রাখার জন্য এই পার্বত্য চট্টগ্রামে এই যে ভিন্ন চেহারার লোকজনদেরকে, ভিন্ন ধর্মের মানুষদেরকে লাগবে। এই কারণেই কিন্তু আমার পার্বত্য চট্টগ্রামে এই যে আজকে অশান্তের কথা বলছেন, এই অশান্ত আপনাকে এভাবে দেখতে হবে। আজকে একদিনের না এটা। তার মানে তোমার কথা এটা আমরা স্পষ্টভাবে বুঝলাম যে এই দেশটাকে বিচ্ছিন্ন করে ইন্ডিয়ার করদ রাজ্য হিসেবে অথবা একীভূত করার জন্য সেই প্রচেষ্টা থেকেই সমস্ত কিছু ঘটে যাচ্ছে। শুধু পার্বত্য চট্টগ্রামে নয়, বাংলাদেশের সর্বত্র তাই ঘটছে। এবং ৭১ সালকে তুমি বলতে চাচ্ছ এটার মাধ্যমে ইন্ডিয়া ঘটিয়েছে দেশকে বিভক্ত করে, যেটা তোমার মুখ থেকে শোনাম এবং বাংলাদেশে অনেকেই বলতে চাচ্ছে। আরেকটু বলি যে এই যে ভাই বললেন, আপনি কিছুক্ষণ আগে প্রশ্ন করছিলেন বাংলাদেশের মানুষরা কেন বাংলাদেশ পন্থী হয়ে ওঠে না। কারণ আমাদেরকে বাংলাদেশ পন্থী হয়ে গড়ে তোলা হয় নাই। আমাদেরকে গড়ে তোলা হয়েছে হয় পাকিস্তান পন্থী, না হয় ভারত পন্থী। বাংলাদেশ পন্থী হয়ে যে আমরা বের হবো। তুমি কি মনে করো পাকিস্তান পন্থী হলে এখানে পন্থী না, পাকিস্তানের সহযোগিতা নিলে এটা কোনো দোষণীয় কিছু আছে? না, একটা দেশের সাথে, তাহলে আমি বলি একটু দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে একটু ফিরে যাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভিয়েতনাম আমেরিকার সাথে জাপানের দহরম মরম সম্পর্ক ছিল, সাপেনুলের সম্পর্ক। কিন্তু দেখেন আমেরিকার সহযোগিতায় আজকে জাপান কত উপরে। তাহলে পাকিস্তানকে কেন আমরা আমাদের স্বার্থে কোন রাষ্ট্র কখনো চিরশত্রু না বা চিরবন্ধু না। আমার স্বার্থে আমি যে কোনো রাষ্ট্রকে আমি বুকে টেনে নেব, আমার স্বার্থে যে কোনো রাষ্ট্রকে আমি বন্ধ করে নেব। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা দুটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করলাম এবং আলোচনার যে রেজাল্ট আমরা পেলাম, আমাদের পুরো জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে, সরকারকে সচেতন হতে হবে। সরকার যদি সব স্টেক হোল্ডারদেরকে নিয়ে এই সমস্যার সমাধানের জন্য এগিয়ে আসেন, তাহলে অবশ্যই বাংলাদেশের এই সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ, এবং বাংলাদেশ অদূর ভবিষ্যতে আমাদের একটি সুন্দর, স্বাধীন, সার্বভৌম, শান্তির দেশ হিসেবে সিঙ্গাপুরের মতো আমরা গড়ে উঠতে পারবো।
এই আশা ব্যক্ত করে আজকের অনুষ্ঠান শেষ করছি। আল্লাহ হাফেজ।